প্রিয় বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে ছোট্ট একটা ভুলের জন্য রামা নামের ছেলেটির জীবনের চোখের পলকেই দুর্বিষহ হয়ে যায়। প্রভাবশালী ব্যক্তিরা তিলকে তালে পরিণত করে রামার জীবনের সবকিছুই ধ্বংস করে দেয়। নিজের সর্বস্ব হারিয়ে রামা প্রতিশোধের নেশায় মেতে ওঠে। এক এক করে শত্রুদের শেষ করতে রামা যেন উঠে পড়ে লেগে যায়। ক্রাইম আর ড্রামাতে ভরপুর রামাইয়া মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই হচ্ছে রামাকান্ত রাজারাম। সে ভেবেছিল ইমানদারির মাধ্যমে ইজ্জত কামিয়ে নেবে। আজকালকার সমাজে এটা তো আর সম্ভব নয়। ইজ্জত ছিনিয়ে নিতে হয়েছিল। একটা ঘটনা রামার জীবনটাই পাল্টে দিয়েছিল। পরবর্তীতে একদল দম্পতি হন্তদন্ত হয়ে তাদের ছেলেকে আটকে রাখার জন্য পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। গাড়ি পুলিশ স্টেশনের সামনে আসলেই স্বামী স্ত্রী দুজনেই দ্রুত অফিসারের কাছে গিয়ে তাদের ছেলের ব্যাপারে জানতে চায়। পুলিশ অফিসার কোনো উত্তর দেয় না। মা বলে, আমার ছেলে কোনো দোষ করতেই পারে না স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এই কথা শুনে পুলিশ অফিসার রেগে বলে, কর্পোরেটর অফিসারের ছেলের গায়ে ও হামলা করেছে, ওর নামে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ লাগানো হয়েছে। এখন এইসব নাটক বন্ধ করে ঘরে চলে যান আপনারা। কাল সকালে কোর্টে হাজির হয়ে যা বলার বলবেন। বাবা অফিসারের কাছে গিয়ে অনুরোধের সুরে বলে, স্যার কিছু টাকা পয়সা নিয়ে আমার ছেলেটাকে ছেড়ে দিন। অফিসার বলে, চাইলেই ছেড়ে দেয়া যেত, তবে কর্পোরেটর অফিসার রেড্ডি তো ওকে ছাড়বে না। অন্যদিকে রেড্ডিকে দেখানো হয়, সে তার ছেলের করুণ অবস্থা দেখে প্রচন্ড রেগে গিয়ে কর্মচারীকে বলে, দ্রুত আন্নাকে ফোন লাগা। তখন প্রভাবশালী ব্যক্তি আন্না সাহেবকে দেখানো হয়, যে কিনা সবে মাত্রই একজন ব্যক্তিকে নিজ হাতে খুন করেছে। যাই হোক, তার কর্মচারীরা তার কাছে ফোন তুলে দেয়, আর রেড্ডির সন্তানের কথা জানতে পেরে তারা দুই পক্ষই পুলিশ স্টেশনে চলে যায়। আন্না সাহেবকে দেখেই পুলিশ অফিসার পর্যন্ত নিজের স্থান ছেড়ে সেই চেয়ারে আন্না ভাইকে বসতে দেয়। পুলিশ অফিসারের কথায় কনস্টেবল দ্রুত রামাকে আন্না সাহেবের সামনে হাজির করে। বিচারার এমন অবস্থা করেছে যেন সে উঠেই দাঁড়াতে পারছে না। রামার ভাষ্য মতে রেড্ডির ছেলের সাথে তার সামান্য একটা ধাক্কা লেগেছিল, তবে এই বিষয়টাই গুন্ডারা তিল থেকে তালে পরিণত করেছে, যার জন্য তাকে প্রচুর পরিমাণ টর্চার করা হয়। পরদিন কোর্টে সমস্ত ঘটনা শোনার পর জজ সাহেব রামাকে 14 দিনের জন্য জেলের কাস্টাডিতে রাখার নির্দেশ দেয়। পরক্ষণেই জেলের মধ্যে রামা সহ আরো কয়েকজন আসামিকে প্রবেশ করানো হয়। সকল তথ্যাদি নেওয়া হয়েছিল। তখন দূর থেকে গুপ্ত আর তার সহকর্মী রামাকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে শুরু করে। আসলে গুপ্ত আর তার সহকর্মী জেলখানার বাইরের আবহাওয়া গরম থাকলে তখন ব্যাপারটা স্বাভাবিক বানানোর জন্য জেলখানায় ইচ্ছে করেই তারা বন্দী হয়। এখানকার পুলিশ অফিসাররা ভালো করেই জানে গুপ্ত আর তার সহকর্মী শুধুমাত্র কাউকে মুরগি বানিয়ে জেলের মধ্যে প্রবেশ করেছে। যাই হোক, ছোট্ট একটু জায়গার মধ্যে সকল আসামিকে বন্দী করে রাখা হয়েছে। সকালবেলা নাসির নামের একজন শক্তিশালী ব্যক্তির কাছে একটা মেসেজ আসে। আন্না যেই ছেলেটার কথা বলেছিল সে এসে গিয়েছে। রামা গোসল করার জন্য পানি নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গেলে নাসির তার পথ আটকে দাঁড়ায়। এই বিষয়টায় রামা যেন রেগে উঠেছে। এ সময় কনস্টেবল তাদের দুজনকে থামিয়ে দিয়ে রামাকে বলে, তোমার মা তোমার সাথে দেখা করতে এসেছে। এ কথা শুনে রামা নিজের রাগকে কন্ট্রোল করে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। মা ছেলের দেখা হলে যথারীতি মা তো অনেক কান্নাকাটি করছে। মা জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? রামা জিজ্ঞেস করে, বাবা কেমন আছে মা? মা বলে, তোর বাবা তোকে এখানে দেখার ব্যাপারটা সহ্য করতে পারবে না, তাই তাকে এখানে আসতে বারণ করেছি। রামা বলে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে সময় শেষ হয়ে যায়, তাই দ্রুত মা বাড়ি থেকে নিয়ে আসা রামার জন্য জামা কাপড় এবং খাদ্য সামগ্রী তার হাতে তুলে দেয়। রাতের বেলা খাবার খাওয়ার সময় হুট করেই রামা বমি করতে শুরু করে। বিষয়টি দেখে সকলেই হেসে ওঠে। গুপ্ত বলে ওঠে, এখানে থেকে মানুষের পিপি খেয়ে তৃষ্ণা মেটানোর অভ্যাস কর। এই কাহিনীর পরেও রামা চুপ করে থাকে। রাতের বেলা সকলেই ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ করেই একজন কয়েদি চিৎকার করে বলে ওঠে, স্যার আমাকে কেউ ব্লেড দিয়ে গলা কেটে মেরে ফেলার চেষ্টা করছে। এ কথা শুনে জেলের মধ্যে পুলিশের তদন্ত শুরু হয়ে যায়। সকল কয়েদিকে বাইরে বের করিয়ে তাদের বেড এবং বাকি জিনিসপত্র চেক করতে শুরু করা হয়। এক পর্যায়ে এক কনস্টেবল ইচ্ছাকৃতভাবে রামার বেডে একটা ধারালো অস্ত্র ফেলে দেয়, অর্থাৎ রামার নামে মিথ্যা দোষারোপ করার চেষ্টা করে আর কি। আর তারা সফল হয়ে যায়, যার পরিণতি
স্বরূপ রামাকে ফুল 3rd ডিগ্রি টর্চার করা হয়। পরদিন সকালবেলা সকলেই খাবার নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। যখন রামার পালা আসে ঠিক সেই মুহূর্তে নাসির বেরিয়ে এসে রামার প্লেটটা নিতে চায়। এবার রামা প্লেটটা শক্ত করে ধরে রয়েছে। মুহূর্তের মধ্যেই এই নিয়ে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। নাসিরের সহকর্মীরাও রামাকে মারতে চাইলে রামা তাদের সকলকে কেলানো শুরু করে। এক সুযোগে নাসির ধারালো ব্লেড দিয়ে রামাকে আঘাত করতেই যাবে, দূর থেকে গুপ্ত একটা প্লেট নাসিরের হাত বরাবর ছুঁড়ে মারে, যার জন্য নাসিরের হাতে থাকা ব্লেডটি ছিটকে নিচে পড়ে যায় আর রামারও প্রাণটা বেঁচে যায়। এতক্ষণে সেখানে পুলিশ এসে গিয়েছে আর নাসির সহ বাকি সকলকে ধরে নিয়ে যাচ্ছে। রামা এ সময় গুপ্তকে ধন্যবাদ জানায়। গুপ্ত বলে, ব্যাপার না, যে আমার শত্রুর শত্রু সে আমার বন্ধু। রামা বলে, এই আন্নাকে? গুপ্ত বলে, যার জন্য এত টর্চার সহ্য করছো তাকে তুমি চেনো না? তখন রামা তার অতীতের কথা বলতে শুরু করে। রামার ছোটবেলাকার বন্ধু রিয়া একজন নার্স ছিল। একদিন খুব রাত হয়ে যাওয়ার কারণে ডিউটি শেষ করে ও আমাকে ফোন দিল যেন আমি ওকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। রামার সাথে কথা বলার শেষে হঠাৎ করে মেয়েটি খেয়াল করে একজন মুমূর্ষু রোগীর অক্সিজেন ইচ্ছাকৃতভাবে রেড এর ছেলে খুলে ফেলেছে। আসলে এই ব্যক্তিটি বেঁচে ফিরতে পারলেই ছেলেটির বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়ার কথা ছিল। ঠিক এই কারণেই ছেলেটি ওই ব্যক্তিকে মেরে ফেলতে চেষ্টা করে। বিষয়টি রিয়া দেখে ফেলে আর দুর্ভাগ্যবশত আতঙ্কিত হওয়ার কারণে তার শরীরের ধাক্কায় একটা ফাইল নিচে পড়ে যায়। আওয়াজ টের পেয়ে ছেলেটি রিয়াকে মারতে তার পিছু করতে শুরু করে দেয়। সেই ক্যাবিনেটের মধ্যেই লুকোচুরি খেলা শুরু হয়ে গিয়েছে। এতক্ষণে রামাও সেখানে পৌঁছে গিয়েছে, তবে কোথাও রিয়াকে দেখতে পায় না। হঠাৎ করে রিয়া এসে রামাকে জড়িয়ে ধরে, তবে ঠিক সেই মুহূর্তেই ছেলেটি পেছন থেকে রিয়ার গায়ে ছুরি দিয়ে আঘাত করে আর সাথে সাথেই রিয়া সেখানেই লুটিয়ে পড়ে। এসব দেখে রামা সহ্য করতে না পেরে রাগের বশে ছেলেটির গলা চেপে ধরে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পেছনে থাকা কাঁচের সাথে ধাক্কা লেগে ছেলেটির অবস্থাও গুরুতর হয়ে যায়। এই কাহিনীর সাথে মিথ্যে মামলা দিয়ে রামাকে তারা জেলে বন্দি করে রেখেছে। বর্তমানে গুপ্ত বলে, তোমার কাহিনী আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, তবে এর পরেও আমরা তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ এই কর্পোরেটর রেড্ডির শালা আন্না সাহেব। তবে একজন ব্যক্তি আছে যিনি তোমাকে সাহায্য করতে পারবে, তার নাম হচ্ছে যোগু দাদা। অপরদিকে যোগু দাদাকে দেখানো হয় যে সাধারণত আন্না শেট্টির বেআইনি ভাবে দখল করা জায়গা জমি জনগণকে ফিরিয়ে দিতে সাহায্য করে থাকে আর কি। প্রতিনিয়ত যোগু দাদার এসব সাহায্যের কারণে সাধারণ মানুষ তাকে ভগবান স্বরূপ মানতে শুরু করেছে। এই খবর কানে আসা মাত্রই আন্না শেট্টি প্ল্যান করে বলে, এমন কিছু করতে হবে যেন সাধারণ জনগণের ভগবানের উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। পরদিন সকালেই গুপ্ত জেল থেকে ছাড়া পেয়েছে। এরপর সে দ্রুত তার সহকর্মীকে নিয়ে যোগ্যতার কাছে গিয়ে রামার ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলে, আবদার করে যেন তাকে তাদের দলে সামিল করে নেওয়া হয়। অনেক রিকোয়েস্টের ফলে যোগু দাদা উকিলকে বলে, ছেলেটিকে ছাড়ানোর ব্যবস্থা করো। পরক্ষণেই রামাকে ছেড়ে দেওয়া হয়। আজ অনেকগুলো দিন পর রামা তার নিজের বাড়িতে ফিরে এসেছে। রামাকে দেখে মা কান্নায় ভেঙে পড়েছে। ঘরের মধ্যে ঢুকলে দেখা যায় বাবা প্যারালাইজড হয়ে পড়ে আছে। তার কোমরের পর থেকে শরীরে আর কোনো সে জোর পায় না। ছেলে এই পরিস্থিতি দেখে বলে ওঠে, ওনাদের জন্য আপনাদের এই অবস্থা হয়েছে, আমি ওনাদের কাউকে ছাড়বো না। বাবা বলে, যা হয়েছে ভুলে যা, আমি তোর চাকরির জন্য কথা বলেছি। বাবার কথা শুনে ছেলেটি চাকরির ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। পরদিন সকালে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে রামা অফিসে গিয়ে ইন্টারভিউতে সততার সাথে তার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। যাই হোক, তার চাকরিটাও হয়ে যায়। বাইরে গিয়ে চা নাস্তা করার সময় হঠাৎ করে খেয়াল করে দূরে কিছু বখাটে ছেলেরা একটি সুন্দর মেয়ের গাড়ি আটকে তার হাতে একটা ফাইল দিয়ে বলছে, মামুনি বাসায় গিয়ে বাবার হাতে ফাইলটা দিয়ে দ্রুত সাইন করে দিতে বলো। মেয়েটি সাহসিকতার সাথে ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এরপর কখনো এসব কাজে আমার সামনে আসলে আমি পুলিশ ডেকে তোমাদের শায়েস্তা করে ছাড়বো। এই বলেই চলে যেতে গেলে ছেলেগুলো মেয়ের পথ আটকে বলে, এখানে কারো সাহস নেই আন্না সাহেবের বিপরীতে যাওয়ার, আমরা আন্না সাহেবের লোক। মেয়েটি এবার সেখানে থাকা একটা ছেলেকে ঠাস করে একটা চর দিয়ে বসে। হাতাহাতির এক পর্যায়ে মেয়েটি নিজের জীবন বাঁচাতে পালাতে গেলেই রামার সাথে ধাক্কা লাগে। গুন্ডারা মেয়েটির উপর আঘাত হানতে যাবে, ঠিক সেই মুহূর্তে রামা তাদের সকলের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে। একে একে সকলকেই রামধুলাই দিয়ে রামা সেই স্থান থেকে চলে যায়। তবে তার পকেট থেকে জয়নিং লেটারটা পড়ে যায়। মেয়েটি এই বিষয়টা খেয়াল করে। পরদিন সকালে মেয়েটি রামার বাড়িতে যায় আর দরজায় নক করে। রামার মা দরজাটি খুলে দেয়। মেয়েটি নিজের নাম বৈশালী বলে। কালকের সমস্ত ঘটনা মেয়েটি খুলে বলে। এরপর জয়নিং লেটার আন্টির হাতে দিয়ে বলে, রামাকে বৈশালীর তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দেবেন। আন্টি রামার নাম্বার তাকে দিয়ে বলে, তুমি নিজেই না হয় ফোন করে ওকে ধন্যবাদ জানিয়ে দিও। যাক, কথাবার্তা শেষ করে বৈশাখী বাইরে বেরিয়ে পড়ে। এ সময় রেড্ডির ছেলে সেই দিকে যাচ্ছে।
ছিল। তারা একে অপরকে দুজনেই নোটিশ করে। পরক্ষণেই বৈশালী রামাকে ফোন করে ধন্যবাদ জানায়। সে আরো বলে, কালকে জয়নিং লেটার তুমি ফেলে গিয়েছিলে, আমি বাড়িতে পৌঁছে দিয়েছি। তখনই তোমার মা আমাকে তোমার নাম্বারটা দিয়ে দিল। ঠিক এই মুহূর্তে রেড্ডির ছেলে রামার বাসার সামনে এসে দাঁড়ায়। রামা বলে, দেখ মিলন, যা হয়েছে ভুলে যা। ছেলেটি বলে, ভুলে যাব? বরং তুই ভুলে যা, ভুলে গিয়ে উপরে চলে যা। এই বলে ছুরি দিয়ে তার শরীরে আঘাত করে। সাথে সাথে রামা সেখানে লুটিয়ে পড়ে। অপর থেকে হাতাহাতির বিষয়টা কিছুটা ফোন কলের মাধ্যমে বৈশালী শুনতে পায়। বৈশালী ফোনটা কেটে আবার ফোন করে। এ সময় একজন প্রতিবেশী ফোনটা রিসিভ করে সমস্ত ঘটনা খুলে বলে। পরক্ষণে বৈশালী সেই স্থানে এসে রামাকে নিয়ে হসপিটালে চলে যায়। ড্রেসিং করানোর পর ডক্টর বলে, আজকে ভর্তি করিয়ে দিন, তাহলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তবে রামা কোনোভাবেই ভর্তি থাকবে না, কারণ তার মতে তার বাবা মা খুব টেনশন করছে তার জন্য। তাই তার পক্ষে আর একটা রাতও এখানে থাকা সম্ভব নয়। বৈশাখী নিজের তত্ত্বাবধানে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করে। চলতি পথে বৈশালী এসব কেন হলো এ ব্যাপারে জানতে চায়। রামা তার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ অতীতকে খুলে বলে। এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে তারা। বাড়ি এসে দরজা খুলে দেখতে পায় বাবা মায়ের মৃত লাশ পড়ে আছে। বাবা মায়ের দেহ আগুনে জ্বালানোর সময়ও রেড্ডি আর তার ছেলে সেখানে উপস্থিত ছিল। বৈশালী জিজ্ঞেস করে, এরা কারা? রামা বলে, এদের কথাই কিছুক্ষণ আগে তোমার সাথে পেঁচাল পেরেছিলাম আর কি। বৈশালী বলে, আমি তোমাদের বাড়ি থেকে বেরোনোর সময় এই ছেলেটিকে তোমাদের বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। তখন রামার আর বুঝতে বাকি থাকে না তার বাবা মায়ের মৃত্যুর পেছনে আসলে কার হাত রয়েছে। মিলন তার দলবল সহ রামার বাবা মাকে নানাভাবে অত্যাচার করে মেরে ফেলে। রামা এবার মিলনকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে মিলন ফিমেল পার্টির আনন্দে মেতে উঠেছে। পার্টি শেষ হতে না হতেই এক সুযোগে রানা মিলনকে কিডন্যাপ করে বলে, অনেক মানুষের টাকা হজম করে রেখেছিস তাই না? তুই আর তোর বাপ মিলে এসব অপকর্ম করে বেরিয়েছিস। এখন তোর বাপকে ফোন দিয়ে বল দ্রুত 5 কোটি টাকা নিয়ে যেন আমার সাথে দেখা করে। আর যদি বেশি চালাকি করতে চায় তাহলে তোর লাশকে এত ছোট ছোট টুকরো করবো যে না পারবি জ্বালাতে আর না পারবি পোড়াতে। ছেলে তার বাবাকে কল করে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরক্ষণেই বাবা টাকা সহ সেখানে চলে এসেছে। রেড্ডি সাহেব বলে, দেখো তোমার বাবা মায়ের সাথে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি শুধু আমার ছেলেকে মাফ করে দাও। রামা বলে, ও আমার বাবা, আমাকে মেরে ফেলেছে, এটা কি আপনি ভুল বলেছেন? আমিও তো ভুলে একটা ধাক্কা মেরেছিলাম। আপনারা কি ছেড়ে দিয়েছিলেন আমাকে? আমার পুরো জীবনটাই আপনারা নষ্ট করে দিয়েছেন। রেড্ডি বলে, তুমি আমাকে যত টাকা আনতে বলেছো আমি ঠিক তত টাকা এনেছি, তুমি শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। রামা বলে, আপনাদের টাকার খুব অহংকার তাই না? মিলন বলে, আমি তো তোমাকে মারতে গিয়েছিলাম, মাঝখানে তোমার বাবা মা এসে গিয়েছে। রামা রেড্ডির শরীরে গুলি মেরে বলে, আমিও তো কতদিন ধরে তোমাকে মারতে চেয়েছিলাম, মাঝখানে তোমার বাবা এসে গিয়েছে বলে আর কিছু করিনি। এই বলেই বাবা দুজনকেই গুলি মেরে হত্যা করে ফেলে। এরপর টাকা নিয়ে গুপ্তর কাছে চলে যায়। এত টাকা দেখে গুপ্ত যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। এ সময় বৈশাখী রামকে ফোন করে জিজ্ঞেস করে, আমি এই মুহূর্তে জানতে পারলাম রেড্ডি আর তার ছেলেকে কেউ খুন করেছে, তুমি কিছু করোনি তোমা? রাম বিষয়টা অস্বীকার করে। বৈশালী বলে, দেখেছো তোমার বাবা মার হত্যাকারীকে সৃষ্টিকর্তা নিজেই শাস্তি দিয়ে দিয়েছেন। আচ্ছা, কালকে বিকেলে ফ্রি আছো? আমরা একসাথে দেখা করব। রামা এই কথায় সম্মতি জানিয়ে কথা বলা শেষ করে ফোনটা কেটে দেয়। এ সময় গুপ্ত বলে, ভালোই লাগলো, তুমি তোমার প্রতিশোধ পূরণ করতে পারবে। রামা বলে, আন্না সাহেব যতদিন বেঁচে আছে ততদিন আমার প্রতিশোধ পূরণ হবে না। গুপ্ত বলে, তবে তাকে মারা এতটাও তো সহজ হবে না, ওকে মারার জন্য কোনো শক্তপোক্ত একটা জাল বিছানো দরকার। রামা বলে, সেই জাল হচ্ছে যজ্ঞদাদা। পরদিন সকালে যজ্ঞদাদার কর্মী ভোলা দামোদর নামের এক ব্যক্তিকে কিডন্যাপ করতে এসে দেখে তাদের চোখের সামনে সেই ব্যক্তিটিকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়েছে। দ্রুত এই খবর ছেলেটা যজ্ঞদাদাকে জানায়। এদিকে আন্নার কাছে অচেনা নাম্বার থেকে কেউ কল করে বলে, রেড্ডি আর তার ছেলেকে কে মেরেছে আমি জানি, বিষয়টা জানতে হলে 5 কোটি টাকা নিয়ে আমার বলা জায়গা অনুযায়ী চলে আসবেন। আবার অন্যদিকে সেই ব্যক্তির আমাকে ফোন করে বলে, আমি জানি তুমি রেড্ডি আর তার ছেলেকে মেরেছো, যেন এই বিষয়টা পুলিশের কান পর্যন্ত না পৌঁছায় সেই জন্য 5 কোটি টাকা নিয়ে আমার বলা ঠিকানা অনুযায়ী আমার সাথে দেখা করো। রাতের বেলা আমার সেই ঠিকানায় পৌঁছে দেখে এখানে তো ইন্সপেক্টর মালিক স্যার দাঁড়িয়ে রয়েছে। অফিসার বলে, তোমাকে অ্যারেস্ট করলে সরকার কর্তৃপক্ষ আমাকে কিছুই দিত না, তবে তুমি তোমার জানের বিপরীতে 5 কোটি টাকা আমাকে দিতে বাধ্য
বাধ্য থাকবে। তাই ভাবলাম এই পথটাই বেছে নেই। রামা অফিসারকে মারার জন্য তার বুকে বন্দুক ধরে বসে। এ সময় পিছন থেকেও অন্য এক অফিসার রামার শরীরে বন্দুক ধরে। রামা সিস্টেমে মালিক স্যারের বন্দুক দিয়েই দুজনকে নিমিষেই শেষ করে দেয়। মানে এক প্রকার সাপও মরল আর লাঠিও ভাঙল না। আর প্লাস পয়েন্ট হিসেবে 5 কোটি টাকাও তার থেকে গেল। পরক্ষণেই আন্না সাহেবের লোকজন এসে এসব কাণ্ড দেখে ফোনে সবকিছু আন্না সাহেবকে জানিয়ে দেয়। রাতের বেলা রামা দামোদরকে যোগুদাদার হাতে তুলে দিয়ে বলে, দাদা এই আপনার শিকার দামোদর। ভোলা রেগে তার বুকে বন্দুক ধরে। রামা বন্দুকটি নিজের মাথায় ধরে বলে, সোজাসুজি এখানে এক শট মারলেই মাথা ব্লাস্ট হয়ে সরাসরি মারা যাব। যোগুদাদা বলে, তুমি কি চাচ্ছ? ছেলেটা বলে, দাদা ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই। যোগুদাদা বলে, এই রাস্তা থেকে কিন্তু বাইরে বেরোনো তোমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। রামা বলে, আমার তো হারানোর মতো আর কিছু নেই। যোগুদাদাকে তার সব সময় পাশে থাকা পণ্ডিতজি বলে, একে তোমার দলে সামিল করে নাও। এই সেই হাতিয়ার যে হাতিয়ার দ্বারা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। পরক্ষণেই যোগুদাদার আদেশে ভোলা রামাকে তার রুম দেখিয়ে দেয়। ভোলা বলে, এতদিন দাদার কথা অনুযায়ী কখন কাকে মেরে ফেলতে হবে এই ব্যাপারটা আমি সামলাতাম। আসলে আমার বাবাও দাদার হয়েই কাজ করত। একদিন হঠাৎ করেই দাদাকে বাঁচাতে গিয়ে আমার বাবা নিচের বুকেই গুলি লাগিয়ে ফেলে। এরপর থেকে আমি কাজ শুরু করি। দাদা আমাকে ছোট ভাইয়ের মতো মনে করে। দাদা তো ভোলানাথের ভক্ত, তাই আমার নামটা সে ভোলা রেখেছে। হঠাৎ করেই রামার তার বাড়ির কথা মনে পড়ে। তাই একটা রাতের জন্য সে বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে সাজানো সংসার দেখে রামার ফেলে আসা বাবা মায়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এ সময় পুলিশ এসে তাকে থানায় যেতে নির্দেশ দেয়। থানায় যাওয়ার পর অফিসার বলে, তোকে কতদিন ধরে খুঁজছি, কোথায় ছিলি এতদিন? রামা বলে, বাবা মায়ের অস্থি বিসর্জন দিতে গিয়েছিলাম। পুলিশ অফিসার বলে, এখন তোর অস্থি বিসর্জন দেওয়ার পালা। বল রেডি আর তার ছেলেকে তুই কিভাবে মেরেছিস? রামা বলে, আমি তো কবেই মরে গিয়েছি। আর খুনের ব্যাপারে তদন্ত করা আপনার কাজ, আমার নয়। এ সময় ভোলা তার দলবল সহ এসে বলে, রামা এখন থেকে আমাদের লোক, আপনি বরং দাদার সাথে কথা বলে নিন। অফিসার দাদার সাথে কথা বলে রামাকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে এসে দেখা যায় দাদার কাছে অনেক লোক সাহায্যের জন্য এসেছে। সেখানে কর্মরত বিএমসি অফিসার দাদার কাছে এসে রিকোয়েস্ট করে, বলে, আন্না সাহেব বেআইনি ভাবে একটি বস্তিকে ভেঙে সেখানে 5 স্টার হোটেল তৈরির জন্য অফিসে কাগজপত্র জমা দিয়েছিল। আমি চালাকি করে তার কাগজপত্র প্রমাণস্বরূপ আমার দখলে নিয়ে ফেলেছি। এই জন্য সে আমাকে আর আমার পরিবারকে মারতে চায়। দাদা ভোলাকে তার জীবন নিরাপত্তার ব্যাপারটা দেখতে বলে। এরপরে দাদা সেখানকার প্রশাসনিক কর্মকর্তা শালিনী ম্যাডামের সাথে দেখা করতে চলে যায়। সব ঘটনা শুনে শালিনী ম্যাডাম বলে ওঠে, কেউ আপনাকে মিথ্যে খবর দিয়েছে। যে ফাইলটার কথা বলছেন ওটা তো কবেই বন্ধ হয়ে গিয়েছে। অনেক আগেই আন্না সাহেবকে আমি ওয়ার্নিং করেছিলাম সে যেন ওই বস্তি থেকে দূরে থাকে। আমি বলছি এই প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। দাদা বলে, সে তো এক অফিসারকেও হুমকি দিয়েছে। শালিনী ম্যাডাম বলে, হয়তোবা সে আপনার আর আমার মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আপনি ভয় পাবেন না, আমি বস্তির লোকেদের সাথেই আছি। এসব কথা শুনে দাদা বুঝতে পারে সত্যিটা বের করতে আলাদাভাবে তদন্ত করতে হবে। অন্যদিকে দেখা যায় যে লোকটি দাদার কাছে সাহায্য চেয়েছিল তাকে ধাওয়া করে আন্না সাহেব ধরে ফেলেছে। যেই তাকে মারতেই যাবে ঠিক সেই মুহূর্তে শালিনী ম্যাডাম আন্নাকে ফোন করে জানায়, যেখানে সেখানে পরিবেশ নষ্ট করবেন না, কারণ আপনার ভুলের জন্য দোষ কিন্তু আমার দিকেও আসতে পারে। বিষয়টা বুঝতে পেরে আন্না লোকটিকে মারতে তার দলবলকে দূরে কোথাও নিয়ে যেতে বলে। তবে পথিমধ্যেই রামা এসে হাজির হয়। এক এক করে সকলকে ধোলাই করে লোকটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এই কাজের জন্য রামার প্রতি দাদার ভরসা বেড়ে গিয়েছে। এই বিষয়টা আবার ভোলার খারাপ লাগে। দাদা গুরুজি এবং রামাকে নিয়ে শালিনী ম্যাডামের অফিসে চলে যায়। দাদা শালিনীকে বলে, যে বস্তির লোকের জন্য আপনি এই চেয়ারে বসে আছেন তাদের স্বপ্নকেই আপনি বেঁচে ফেলতে চান। আপনার 5 স্টার হোটেল আপনি যেখানে খুশি সেখানে তৈরি করুন, তবে আমার বস্তির আশেপাশেও ঘেঁষবেন না বলে দিচ্ছি। বস্তির লোক আমাকে অনেক মান্য করে এবং আমি তাদের জন্য কোন পর্যায়ে যেতে পারবো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই বলে যোগ্য দাদা সেখান থেকে চলে যায়। এদিকে বৈশালী আমাকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? তোমার সাথে একটু জরুরি দরকার আছে, চলো দেখা করি। তারা দুজনে একসাথে দেখা করে। সেখানে বৈশালী বলে, ইন্সপেক্টর নাগেশ এতদিন তোমার সম্পর্কে আন্না সাহেবকে সব খবরাখবর দিত। সে তোমার ব্যাপারে নানা ধরনের মিথ্যে প্রমাণ তৈরি করছে যাতে করে তোমার নামে কেস তৈরি করে তোমাকে জেলে ভরে দিতে পারে। রামা বলে, বাস এইটুকুই। রাতের সময় রামা
রামা জাগ্গু দাদার কাছে এসে বলে, আমি আপনার কাছে একটা জরুরি হিসাব ক্লোজ করতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তবেই আমি সেই কাজটা সম্পূর্ণ করব। জাগ্গু দাদা বলে, বলো কি কাজ করতে চাচ্ছ? রামা বলে, ইন্সপেক্টর নাগেশ মিথ্যা কেসে আমাকে জেলে পাঠানোর চিন্তা ভাবনা করছে। ও আমাকে জেলে পাঠানোর আগে আমি ওকে দূরে পাঠিয়ে দিতে চাই। জাগ্গু দাদা বলে, আচ্ছা ঠিক আছে, তবে মনে রাখবে বড় কিছু যেন না হয়। এরপর দেখা যায় রামা ইন্সপেক্টর নাগেশকে সুযোগ বুঝেই শেষ করে দেয়। পরদিন সকালে আন্না শেট্টির একজন লোক বলে, ভাই ইন্সপেক্টর নাগেশকে কালকে রাতে কেউ খুন করেছে, আর এই ব্যাপারে ইনফর্ম করেছে আমাদের আরিফ। আন্না শেট্টি বলে, আরিফকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে নিয়ে আসো। এদিকে আরিফ তার গার্লফ্রেন্ডের সাথে মজা মাস্তি করছিল। ঠিক এই মুহূর্তে আন্না শেট্টির লোক তাকে ধরে নিয়ে আন্না শেট্টির কাছে চলে আসে। আরিফ দ্রুত আন্না শেট্টির কাছে ক্ষমা চাইতে থাকে। আন্না শেট্টি আরিফকে জিজ্ঞেস করে, তুই জাগ্গুকে কি বলেছিলি? আরিফ বলে, আমি তো কিছুই বলিনি, শুধু নাগেশের ব্যাপারে বলেছিলাম। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আন্না বলে, তুই জাগ্গুর সাথে থাকবি আর আমি তোকে ক্ষমা করে দেব? এই বলেই আন্না সাহেব আরিফকে গুলি করে সেখানেই মেরে ফেলে। পরবর্তীতে তার বাড়ির সামনে লাশ ফেলে রেখে আসা হয়। আরিফের লাশ দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে। এই সময় জাগ্গু দাদাও সেখানে চলে আসে। আরিফের মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তার মা এ ব্যাপারে কিছুই বলতে পারে না। জাগ্গু দাদা আরিফের মাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি আপনার ছেলেকে তো ফিরিয়ে আনতে পারবো না, তবে আমি আমার দায়িত্ব এ ব্যাপারে চালিয়ে যাব। আমি থাকতে এরপরে আর কোনো মাকে সন্তান হারা হতে হবে না। ঠিক এই মুহূর্তে কিছু গুন্ডারা জাগ্গুর উপর গুলি করে বসে। গুলিটি জাগ্গুর কাঁধে লাগায় তেমন কোনো ক্ষতি হয় না। রামা দ্রুত সেখানে থাকা এক এক করে গুন্ডাদের গুলি করতে শুরু করে। এক পর্যায়ে সকল গুন্ডাদের ধরে ফেলে। রাতের বেলা বস্তির কিছু লোক একটি মেয়েকে নিয়ে জাগ্গু দাদার কাছে এসেছে। জাগ্গু দাদা জিজ্ঞেস করে কি হয়েছে। বস্তির সকলেই কান্না করে বলে, মেয়েটিকে করিম নামের একজন ব্যক্তি ধর্ষণ করে মেরে ফেলেছে। এটা শুনে জাগ্গু দাদা দ্রুত করিমকে শায়েস্তা করতে চায়, কিন্তু তার শরীর খারাপ থাকার কারণে রামা এবং ভোলা তাকে সেই স্থানে যেতে দেয় না। এই সময় কনস্টেবল এসে বলে, দাদা এসব ব্যাপার আমরা সামলে নেব, আইনি ব্যাপার তো আপনি চিন্তা করবেন না। জাগ্গু দাদা তাকে গালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, আর রামাকে বলে কাল সকালের মধ্যে যেন আমি করিমের লাশ দেখতে পাই। পরদিন সকালেই রামা এবং ভোলা দুজনে মিলে করিমের বস্তিতে চলে যায়। এরপর তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে রামা করিমকে পেয়ে যায়। দুজনের মধ্যে অনেকক্ষণ হাতাহাতি হয়। সর্বশেষে রামা নিজ হাতে করিমকে শেষ করে দেয়। এদিকে শালিনী ম্যাডাম তার একটি লোককে একটা পত্র জাগ্গুর কাছে পাঠানোর জন্য বলে দেয়। শালিনী ম্যাডাম আন্নাকে বলে, যতই দিন যাচ্ছে জাগ্গুর শক্তি বৃদ্ধি পাচ্ছে। আন্না বলে, আমার মনে হচ্ছে আমাদের প্রজেক্টটা আর হবে না। শালিনী ম্যাডাম বলে, আমি দেখছি যত দ্রুত সম্ভব প্রজেক্ট শুরু করব। আন্না বলে, প্রজেক্ট ততদিন শুরু হবে না যতদিন না বস্তি খালি করা হচ্ছে। ওকে তো আমি কবেই শেষ করে দিতাম, শুধু আপনার কথায় ও এখনো বেঁচে আছে। শালিনী ম্যাডাম বলে, সামনেই ইলেকশন, এই বস্তির ইমোশন নিয়ে আর যোগ্যর মাধ্যমেই আমি এই ইলেকশন জিততে চাই। এরপরে অতি দ্রুত সম্ভব আমি আপনার টাকা, এরপরেই আমি আপনার বস্তির ব্যবস্থাপনা করে দেব। এদিকে দেখা যায় বৈশালী রামাকে বলছে, তুমি আমাকে সত্যি ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে চলো আমরা নতুন জীবন শুরু করি। রামা বৈশালীর কথায় সহমত হয়। সেদিন রাতেই রামা জাগ্গুর সাথে দেখা করে বলে, দাদা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি আপনাকে। জাগ্গু বলে, তোমার সব কথা শুনবো, একটা কাজ করে আসো আগে, কাজটা ফিনিশ করার পর আমি তোমার সব কথা শুনবো। পরের দিন বৈশালী রামাকে ফোন দিয়ে বলে, আজকে না তোমার আমার বাবার সাথে দেখা করার কথা ছিল, তুমি কখন আসবে? রামা বলে, আমার একটা কাজ আছে, আগে কাজটা শেষ করে তারপরে তোমার বাবার সাথে দেখা করব। এই বলেই রামা একটি লোকের গাড়ি থামিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর সেখান থেকে চলে যায়। রামা বাড়ি ফিরে সেজেগুজে তৈরি হয়ে হবু শ্বশুর বাড়িতে চলে যায়। এদিকে অফিসারের মৃত্যুর খবর টিভিতে দেখানো হচ্ছে। এটা দেখে শালিনী ম্যাডাম ও আন্না অনেক খুশি হয়ে গিয়েছে। শালিনী বলে, আমি বলেছিলাম না একটা বোম ফাটতে চলেছে, এখন দেখো কি হয়। এরপর দেখা যায় রামা জাগ্গু দাদার কাছে এসেছে। রামা বলে, আমি বলেছিলাম না আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। জাগ্গু দাদা বলে, হ্যাঁ বলো। রামা বলে, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আর ওই মেয়েটির বাবার সাথে আজকে বিয়ের কথাবার্তা বলার ডেট ছিল। ওর বাবার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তবে আর দেখা করা হলো না, কারণ আমি নিজের হাতেই তাকে খুন করে ফেলেছি। রামা সুপারিশকৃত মার্ডারের কাগজটা জাগ্গু দাদার হাতে তুলে দেয়। কাগজটা দেখে জাগ্গু নিজেই হতভম্ব হয়ে যায়। দাদা বলে, এই সব কিছুই আন্না শেট্টির কারণেই হয়েছে। এই বস্তিতে 5 স্টার হোটেল প্রজেক্টের কারণেই হচ্ছে এসব। এই মুহূর্তে সেখানে থাকা পুরোহিতকে একজন কল করে বলে, অফিসারকে মারতে যে সুপারিশ করেছিল তার নাম হচ্ছে রঘুনাথ, তার খোঁজ পাওয়া গিয়েছে, সে কালকের মধ্যেই এই শহরে আসতে চলেছে। এটা শুনে রামা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। পরদিন রঘুনাথকে ধরতে গেলে পাল্টা তারাই রামার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে
করিয়ে দেয়। তবে এরপরও রামা দমে থাকেনি। সে পাল্টা গুলি করে রঘুনাথকে মেরে ফেলে। আহত অবস্থায় কোনো মতে গুপ্তকে ফোন করে লোকেশন পাঠিয়ে নিজের অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে দেয়। কথা শেষ হতে না হতেই রামা জ্ঞানহারা হয়ে পড়ে যায়। গুপ্ত এই খবরটা রামার প্রেমিকাকে জানিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় রামার হুঁশ ফিরে এসেছে, সামনেই তার প্রেমিকা রয়েছে। বৈশালী খোঁজ নিয়ে জানতে পেরেছিল তার বাবার খুনি আসলে কে। আরো জানতে পেরেছে রেড্ডি আর তার ছেলে এবং পুলিশ অফিসার নাগেশকে রামাই মেরেছিল। তাই বৈশালী রামাকে আটকে রেখে এইসবের কারণ জানতে চায়। রামা বলে, আমি খুন করেছি, আমি জানি আমি মাফের যোগ্য নই, আমার বা কি দোষ ছিল বলো? আমি একটা সাধারণ মানুষ ছিলাম, আমি আমার বন্ধুকে বাঁচাতে গিয়েছিলাম। সেই সূত্রে একটা ছোট্ট ভুলের জন্য ওরা আমাকে সাজাপ্রাপ্ত করলো, এরপর আমার বাবা মাকে মেরে ফেললো। কারো প্রাণকে বাঁচানো তো খারাপ কিছু নয়, তাহলে একটা জীবন বাঁচাতে গিয়ে কেন আমার সবকিছু হারাতে হলো? আমি সবাইকে সাজা দিয়েছি, কিন্তু ভুল করে তোমার বাবাকে খুন করে ফেলেছি। আমি যদি খুন না করতাম হয়তো বা তোমার বাবা আরো মানুষের প্রাণ নিয়ে নিত। তুমি মারতে হলে আমার বুকে মারো, যেই হৃদয় থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেই হৃদয় তুমি শেষ করে দাও। বৈশালী কান্না করে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। রামা বলে, আমার আর একটা কাজ বাকি, ওই আন্না শয়তানকে শেষ করতে দাও, তারপর তুমি যা ইচ্ছে তাই করো আমার সাথে। বৈশালী বলে, আন্না পর্যন্ত পৌঁছাতে হলে তোমাকে একজন ব্যক্তি সাহায্য করতে পারে। অন্যদিকে দেখা যায় শালিনী আন্নাকে বলছে, ইলেকশনের আগে আমরা কিছু করতে পারবো না, তা না হলে আমরা ইলেকশনে হেরে যাব। এখন এই মুহূর্তে আপনাকে বস্তির আশা ছেড়ে দিয়ে যোগ্য দাদার সাথে ভালো সাজার নাটক করে হাত মেলাতে হবে। একবার ইলেকশনে জিতে যাই, তারপরে আপনার ব্যাপারটা আমি সামলে নেব। না চাইতেও আন্না শালিনী ম্যাডামের কথায় রাজি হয়ে যায়। দুজনের মিটিং আজ রাতেই ফিক্সড করা হয়। অপরদিকে বৈশালী এবং রামা শালিনীর অফিসে চলে এসেছে। বৈশালী শালিনীকে বলে, আন্টি, আমার বাবার খুনিকে আমি পেয়ে গিয়েছি। আন্না সাহেব আমার বাবাকে খুন করার জন্য সুপারিশ করেছেন। শালিনী বলে, শুধু আন্না নয়, তার সাথে যোগ্য দাদাও সামিল রয়েছে। রামা বলে, এই ব্যাপারে সে কিছুই জানতো না, কারণ সে ছবিটাও পর্যন্ত দেখেনি। শালিনী বলে, তুমি নিজে একবার ভেবে দেখো তো, কোনো মানুষ ছবি না দেখে খুনের কন্ট্রাক্ট নিতে পারে, কিংবা এই কন্ট্রাক্ট না দেখেই তোমার হাতে হ্যান্ড ওভার করতে পারে? দাদা আগেই জানতে পেরেছিল তুমি এই দল ছেড়ে দেবে, আর সে এটা চাচ্ছিল না। ঠিক এই কারণেই তোমাকে বৈশালী থেকে দূরে করতে এই প্ল্যান করেছিল। তারপরেও যদি বিশ্বাস না হয় তাহলে পরশু আমার ফার্ম হাউসে চলে এসো, দেখতে পাবে দুই শত্রু একসাথে বসে আড্ডা জমাচ্ছে। দুদিন পর রাতে ফার্ম হাউসে দুই কর্তৃপক্ষ এক হয়েছে। শালিনী ম্যাডাম তাদের কোনো মতেই একে অপরের কাজে বাধা না দিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করায়। এরপর তিনি এমার্জেন্সি কাজ দেখিয়ে বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি তার কর্মীদের ফোন করে নির্দেশ দেয়, এখান থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। কিছুক্ষণ পরে রামা সেখানে চলে আসে আর আন্নাকে গুলি করার চেষ্টা করে। এটা দেখে আন্না মনে করে হয়তোবা যোগ্যদাতা তাকে ধোঁকা দিয়েছে। তখন তার লোকেদের দাদাকে আক্রমণ করতে বলে। এই সময় দেখা যায় ভোলা দাদার সাথে বিশ্বাসঘাতকতা করে আন্নার সাইডে চলে গিয়েছে। আসলে যেদিন থেকে যোগ্যদাদা রামার কাজের প্রতি খুশি হয়ে তাকে প্রাধান্য দিতে শুরু করেছিল, সেদিন থেকেই ভোলা অপমানিত বোধ হয়ে আন্নার দলে যোগদান করে নিয়েছিল। সেই চালাকি করে রঘুনাথের আসার নাটকটা সাজিয়েছিল, যাতে করে রামাকে শেষ করে দিতে পারে। এমন বিশ্বাসঘাতকতা যোগ্যদাদারও মেনে নিতে কষ্ট হয়। যাই হোক, দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ভোলা কোনো মতে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যায়। রামা আন্নাকে শেষ করে দেয়। এরপর যোগ্যদাদার কাছে গিয়ে বলে, শালিনী ম্যাডাম ঠিক বলেছে, বৈশালীর বাবার মৃত্যুর পেছনে আপনি দায়ী রয়েছেন। আপনারা সবাই এক ধরনের, মনে তো চাচ্ছে আপনাকে শেষ করে দেই, তবে আপনি যে কিছু ক্ষেত্রে আমাকে উপকার করেছেন, তাই আজকের জন্য আপনার প্রাণ ভিক্ষা দিলাম। তবে একটা কথা মাথায় রাখবেন, আজকের পর থেকে আপনি আমার জানে দুশ্মন। এই বলে রামা সেই স্থান থেকে চলে যায়। হয়তোবা দ্বিতীয় পার্ট আসতেও পারে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।